Assalamualaikum everyone. Welcome back to another video. আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো কিভাবে আপনি আপনার IELTS প্রিপারেশন শুরু করতে পারেন। IELTS এক্সাম দেওয়ার জন্য সর্বপ্রথম যে জিনিসটা দরকার একটা প্রপার গাইডলাইন অ্যান্ড একটা প্রপার রুটিন। আমরা অনেকেই কনফিউজ থাকি আমরা সেলফ প্রিপারেশন নিব নাকি কোচিংয়ে ভর্তি হওয়া উচিত হবে এবং কোন জায়গা থেকে অ্যাকচুয়ালি পড়া শুরু করতে হবে অ্যান্ড কোথায় যেয়ে শেষ করতে হবে। এই জিনিসগুলো প্রথম থেকে গোছানো থাকলে আপনার অনেকটাই সময় বেঁচে যাবে এবং আপনার এই জার্নিটা অনেকটা সহজ হয়ে উঠবে। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো আপনি ঠিক কোন জায়গা থেকে শুরু করবেন, আপনার সেলফ প্রিপারেশন নেওয়া উচিত নাকি কোচিং, অ্যান্ড কীভাবে শুরু করবেন, কোন জায়গা থেকে শুরু করবেন অ্যান্ড কীভাবে শেষ করবেন। তো চলে যাচ্ছি ভিডিওতে অ্যান্ড আমরা স্টেপ বাই স্টেপ দেখব কিসের পর কি করতে হবে, কিভাবে শুরু করতে হবে এবং কিভাবে শেষ করতে হবে। এইখানে আমি ফার্স্টে আমি বলতে চাই কিছু রং থিঙ্কিং নিয়ে। আমাদের মধ্যে অনেকেরই কিছু রং থিঙ্কিং থাকে IELTS নিয়ে। ফার্স্ট অফ অল হচ্ছে গ্রামার। অনেকেরই ধারণা থাকে যে IELTS-এ একটা অ্যাভারেজ রেজাল্ট করার জন্য মেবি অনেক হাই লেভেলের গ্রামার জানতে হয়। ফর এক্সাম্পল 6.5, 7 এই টাইপের স্কোরের জন্য অনেকের ধারণা থাকে অনেক হাই লেভেলের গ্রামার জানতে হয়, যেটা অ্যাকচুয়ালি একটা ভুল ধারণা যে আমি তো গ্রামার কিছু পারি না তাহলে আমার দ্বারা পসিবল না। বিষয়টা মোটেও এমন না। মেইনলি আপনার রাইটিং পার্টে গ্রামারটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড ওইখানে একটা বড় রোল প্লে করে গ্রামারটা। তবে এমন না যে আপনার গ্রামারের অনেক বড় একজন কান্ডারি হতে হবে, এরকম কিছু না। বেসিক লেভেলের গ্রামার দিই মোর দেন এনাফ টু গেট 6.5 and 7। তারপর হচ্ছে একাডেমিক রেজাল্ট। অনেকেই আমি পার্সোনালি অনেক গ্রুপে এটা খেয়াল করেছি, ইভেন পার্সোনালিও অনেকে এটা বলতে শুনেছি যে তার একাডেমিক রেজাল্ট অনেক ভালো, তার মানে তার IELTS ভালো হবে, আর তার একাডেমিক রেজাল্ট অনেক খারাপ, দ্যাট মিনস যে তার IELTS-এর রেজাল্টও খারাপ হবে। স্ট্রংলি বলতে চাই যে একাডেমিক রেজাল্ট অ্যান্ড IELTS-এর কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম অ্যান্ড আপনার একাডেমিক্স হচ্ছে পুরাই একটা ডিফারেন্ট ফিল্ড। সো এই দুটাকে আপনি কখনো একসাথে মিলাতে যাবেন না এবং এইগুলো মিলিয়ে আপনি ডিমোটিভেটেড হবেন না। সেকেন্ড কথা হচ্ছে কোচিং হচ্ছে আপনার একটি টাইম কনজিউমিং জায়গা ইন মাই পয়েন্ট অফ ভিউ। আপনি যদি এনাফ মোটিভেটেড একজন স্টুডেন্ট হন আপনার জন্য সেলফ প্রিপারেশন অনেক বেশি কাজে দিবে, এইটাই মোর দেন এনাফ। কোচিংয়ে যেয়ে সময় নষ্ট, ক্লাসে যাবেন আসবেন ওই জায়গায় সময় নষ্ট, ক্লাস করেও সময় নষ্ট। যদি এমন হয় আপনি মোটিভেটেড কোনো স্টুডেন্ট না আর আপনার একটা পুশ দরকার, তখন কোচিং আপনার জন্য। কিন্তু আপনার যদি মনে হয় যে আপনি মোটিভেটেড, আপনার গাইডলাইনের জন্য কোচিংয়ে যেতে হবে না। অনলাইনে অনেক সোর্স আছে, আজকের এই ভিডিওতে আমি কিছু টিপস দিব অ্যান্ড আপনি চাইলে অনলাইন থেকে খুঁজে রিসোর্স বের করতে পারবেন। নিজে চাইলে নিজে অনেক রিসোর্স পড়তে প্র্যাকটিস করতে তৈরি করে ফেলতে পারবেন। গাইডলাইনের জন্য কোচিংয়ে যাওয়ার কোনো দরকার নেই। যদি আপনার কোনো পুশ দরকার হয় এটার জন্য যেতে পারেন। অনেক কোচিং সেন্টারই আছে, তারা আপনাকে লো শো করার ট্রাই করবে যেন আপনি তাদের কাছ থেকে বেশি কোর্স কিনেন, বেশি কোর্স করেন, এতে তাদের প্রফিট হবে। যেই জায়গায় আপনার প্রিপারেশন 2 থেকে 3 মাসে শেষ হয়ে যাওয়ার কথা, সেই জায়গায় ওরা আপনাকে এটা 4 থেকে 5 মাস 6 মাস করবে যেন ওদের বিজনেসটা হয়। সো আপনি যদি মোটিভেটেড হন আপনার জন্য সেলফ প্রিপারেশন। এখন আমরা চলে আসি মেইন পয়েন্টগুলোতে। লিসেনিং দিয়ে স্টার্ট করতে চাচ্ছি আজকের এই ভিডিওটা। আপনি কিভাবে আপনার প্রিপারেশন শুরু করবেন। বর্তমান সময়ে আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি ক্যামব্রিজের বই আছে আপনার 1 থেকে 19 পর্যন্ত। অনেকেই আপনাকে বলবে 10 অথবা 12 থেকে শুরু করতে, আমি বলবো আরেকটু পিছন থেকে শুরু করতে। প্রথম একদম স্টার্টিং এইগুলো এখন অনেক বেশি ব্যাকডেটেড, ওইগুলো পড়ার কোনো প্রয়োজনীয়তা নেই। তবে আমি পার্সোনালি আপনাকে বলবো ক্যামব্রিজ 7 থেকে শুরু করার জন্য। আপনি লিসেনিং যখন ফার্স্ট যেদিন দিবেন নর্মালি ক্যামব্রিজ 7-এর বই নেবেন। একটা বইয়ে 4টা করে টেস্ট থাকে অ্যান্ড একটা লিসেনিং টেস্টের 4টা করে পার্ট থাকে। আপনি ক্যামব্রিজ 7 নিয়ে সুন্দর মতো যেই 4টা করে সেকশন আছে এইগুলো দিয়ে ফেলবেন 4টা টেস্টই।
দেয়া শেষ। আপনি এটি 1 দিনেও করতে পারেন, 2 দিনে করতে পারেন, চাইলে 3 দিনেও করতে পারেন। তবে বলবো 3 দিনের মধ্যে এই বইটা শেষ করে ফেলার, কারণ আপনি তো শুধু লিসেনিং দিবেন না, আরও প্র্যাকটিস করবেন। এই জন্য বললাম অ্যাজ সুন অ্যাজ পসিবল 7টা শেষ করার জন্য। এইটা জাস্ট আপনার বোঝার জন্য যে কীভাবে লিসেনিংটা শুনে কীভাবে থাকে, কোয়েশ্চেনগুলো কেমন আসে, কোনটার পরে কোনটা কোয়েশ্চেন আসে, জাস্ট এইটা বোঝার জন্য, আর কিচ্ছু না। 7-এর স্কোর কত আসলো ডাজেন্ট ম্যাটার, আপনি জাস্ট 7 বইটা শেষ করবেন। তারপর মেইন কাজটা চলে আসবে। আপনি ক্যামব্রিজ 8 থেকে 12 পর্যন্ত টোটাল যতগুলা 4টা করে থাকবে প্রতিটা বই, সবগুলো টেস্ট দিবেন। তবে এইখানে এসে একটা কাজ করতে পারেন, যদি আপনার এমন হয় যে আপনি এই টাইপের স্টুডেন্ট, আপনি একটানা বেশি পড়তে পারতেছেন না বা 30 মিনিট আপনি লিসেনিংয়ে টাইম দিতে পারছেন না, তখন আপনি এটা করতে পারেন। অনেকেই আছে, আমি ফার্স্ট আমার মাথা ব্যথা হয়ে যেত, আমি 30 মিনিট শোনার পর আমার মাথা হ্যাং হয়ে যেত। তখন এটা আমি নিজে খুঁজে বের করছিলাম যে আপনার যেহেতু 4টা পার্ট থাকে একটা লিসেনিংয়ে, আমি ফার্স্টে টেস্ট 1 দিতাম, দেন একটু ব্রেক নিয়ে টেস্ট 2 দিতাম। আমি টাইম বেশি নিতাম না, ওই টাইমের মধ্যেই ফার্স্ট টেস্ট 1, দেন 2, দেন 3 এভাবে দিতাম। তারপর আমি ভাবলাম এভাবে না দিয়ে নতুন একটা সিরিয়াল করি। তো আপনারা এটা চাইলে ফলো করতে পারেন। আপনি ক্যামব্রিজ 8 থেকে 12 পর্যন্ত যতগুলো বই আছে সবগুলোর, যতগুলো টেস্ট আছে সবগুলোর সেকশন 1 শেষ করবেন 1 দিন অথবা 2 দিনে। শেষ করার পর সবগুলো আপনি নোট ডাউন করে রাখবেন। চাইলে খাতায় করতে পারেন, অথবা আপনি মেইন এক্সামের যে শিটগুলো থাকে ওগুলো প্রিন্ট করে বাসায় করতে পারেন। বাট আপনি অবশ্যই ওইগুলোর রেকর্ডস রাখবেন, এটা পরে কাজে দিবে বলছি। প্রথমে আপনি সেকশন 1 করলেন, তারপরে 8 থেকে 12 পর্যন্ত যতগুলো আছে ওইগুলোর সেকশন 2, দেন সেকশন 3, সেকশন 4 এইভাবে করলেন। করা আপনার শেষ 12 পর্যন্ত। এখানে আপনার হতে পারে অনেক ভালো হয়েছে স্কোর, হতে পারে অনেক খারাপ হয়েছে। তখন আপনি এই যে রেকর্ডগুলো রেখেছেন সবগুলো একসাথে নিয়ে বসবেন। অ্যান্ড সেকশন 1 তো আপনি একদিন করলেন, 1-2 দিন 3 দিনে শেষ করলেন সবগুলা, দেন 2, দেন 3, দেন 4। তাহলে আপনার রেকর্ডগুলো তো সেকশন ওয়াইজ আছে এখন। তো আপনি ফার্স্টে নেবেন সবগুলো রেকর্ড নিয়ে, দেখবেন যে সেকশন 1-এ মোটামুটি সেম টাইপের কোয়েশ্চেনই থাকে। সেকশন 1, 2, 3 এগুলোর কোয়েশ্চেন টাইপ আলাদা। আপনি দেখবেন কোন সেকশনে আপনার সব থেকে বেশি প্রশ্ন আনসার ভুল গিয়েছে, কোন সেকশনে আপনার সব থেকে ভালো হয়েছে, কোন পার্টগুলোতে আপনার উইক বেশি, কোন কোয়েশ্চেন টাইপগুলোতে আপনার ভুল হয়েছে। দেন ওইগুলো নোট ডাউন করবেন। ফর এক্সাম্পল, আপনার এমসিকিউ অনেক খারাপ হলো, অথবা আপনার ম্যাপ অনেক খারাপ হলো, কোয়েশ্চেন টাইপগুলো অ্যানালাইসিস করবেন। দেন আপনি স্পেসিফিকলি ইউটিউবে সার্চ দিবেন। ফর এক্সাম্পল, আমি বললাম যে আপনার ম্যাপে সব থেকে খারাপ হলো, লিসেনিংয়ের একটা সেকশন থাকে ম্যাপ কোয়েশ্চেন টাইপ, ওইখানে অডিও দিয়ে শুনে ম্যাপের কোন জায়গায় কোন জিনিসটা লোকেট করছে এটা খুঁজে বের করতে হয়। ধরলাম আপনার এই পার্টটাই খারাপ হয়েছে, তখন আপনি তো রেকর্ডস আছে আপনার কাছে, আপনি অনেকগুলো প্র্যাকটিস করার পর খুঁজে পেলেন যে আপনার সব থেকে বেশি ভুল হয় ম্যাপে। তখন আপনি নর্মালি ইউটিউব আর গুগলে সার্চ করবেন শুধু ম্যাপের যে কোয়েশ্চেনগুলো, এরকম অনেক সোর্স পেয়ে যাবেন। ইউটিউব অ্যান্ড গুগলের অনেক পেজ আছে যেখানে শুধু ম্যাপ সলভ করার জন্য 40টা কোয়েশ্চেন, 40টাই থাকবে শুধু ম্যাপ। আপনি ওইগুলো সলভ করবেন 3-4 দিন, শুধু ম্যাপ আর কিচ্ছু না, এভাবে। তারপর ধরেন আপনার এমসিকিউ অনেক ভুল গিয়েছে, তখন শুধু এমসিকিউ 40টা করে এমসিকিউ। এতদিন যেরকম অনেকগুলো কোয়েশ্চেন প্র্যাকটিস করতেন, তখন শুধু এমন একটা টেস্ট নেবেন যেটার মধ্যে শুধু আপনার এমসিকিউ, শুধু আপনার ম্যাপ। এরকম টেস্ট আপনি ইউটিউব অথবা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। এইগুলো করার পর আপনি এত বেশি ম্যাপ প্র্যাকটিস করবেন যে আপনার জিনিসগুলো মাথায় সেট হয়ে যাবে যে কোন কোয়েশ্চেন কেমনে খুঁজে বের করতে হয়। তারপর আপনি আবার যখন ক্যামব্রিজ নেবেন, নিয়ে দেখবেন যে আপনার ওই যে ভুলের যে পরিমাণ ছিল ওই প্রপোর্শনটা অনেক বেশি কমে গিয়েছে। আপনার এখন আর আগের মতো ভুল হচ্ছে না, এটা হবে 100% ওয়ার্কিং। আমি নিজে করেছি এই জিনিস, অনেককে সাজেস্ট করেছিলাম, তারাও করেছে, অ্যান্ড সবারই পজিটিভ দিক ছিল, সবারই এটা ইমপ্রুভ হয়েছে। স্বাভাবিক বিষয় যে একটা জিনিস অনেকবার প্র্যাকটিস করলে এটা নর্মালি কমে আসবে। তো আপনি এইভাবে রেকর্ড করে তার যেই কোয়েশ্চেন টাইপটা আপনার সব থেকে খারাপ, এই জিনিসটা অনেক বেশি প্র্যাকটিস করে ফেলবেন। দেন আপনার শেষ। এইভাবে টোটালি আপনি এখন ক্লিয়ার হয়ে গেলেন, যেই জায়গাগুলোতে আপনার ভুল ছিল সেগুলো এখন ক্লিয়ার, আপনার ইমপ্রুভও হয়েছে আশা করি। তারপর আপনি 13 থেকে 19 পর্যন্ত যতগুলো বই আছে ওইগুলোর লিসেনিং টেস্ট দিবেন ফুল। এখন আবার ওই যে সেকশন ওয়াইজ দিতে যাবেন না, সেকশন 1 অথবা 2, 3, এখন একসাথে বসে 1 থেকে 40 পর্যন্ত 4টা সেকশন একসাথে দিবেন, অ্যান্ড 19 পর্যন্ত এভাবে সেম প্র্যাকটিস করে যাবেন। আশা করি এখন আপনার এই 13 থেকে 19
অনেক বেশি ইমপ্রুভ হয়ে আসবে। এরপরে আরেকটা বই আছে, এই ভিডিওর শেষে আমি একটা বুক লিস্ট দিয়ে দিব কোন বইগুলো আপনি ফলো করতে পারেন। এই সকল বই মোটামুটি যেই বইগুলোর নাম বলবো এই বইগুলো ফলো করলে মোটামুটি সব প্রিপারেশন শেষ হয়ে যাবে, আর এক্সট্রা কিছু করতে হবে না। এই 19 পর্যন্ত শেষ হওয়ার পর একটা বই আছে ক্যামব্রিজ প্র্যাকটিস প্লাস। ওই বইটা মোটামুটি ক্যামব্রিজ নর্মাল বুকের থেকে অনেকটাই হার্ড, ওইটা প্র্যাকটিস করলে আরও ইমপ্রুভ হয়, ওইটা সামনে বলবো। তো আরেকটা লিসেনিংয়ে মেইন জিনিস হচ্ছে কি, লিসেনিং মেইন এক্সামে অনেক সময় এরকম হয় যে ভিডিও স্পিড হঠাৎ করে বেড়ে যায়। ধরেন আপনার সেকশন 1 একরকম, 2 একরকম, 3rd যে হঠাৎ করে একটু বেড়ে গিয়েছে, তখন ওইগুলো আপনি অনেক ঘোল হয়ে যায়। আর এক্সাম হলে এমনি অনেক মানসিক প্রেশার থাকে, তাই চেষ্টা করবেন বাসায় এই যে যখন আপনি 13 থেকে 19 প্র্যাকটিস করবেন তখন সবসময় চেষ্টা করবেন আপনার স্পিডটা একটু হালকা একটু হলেও বাড়িয়ে করতে। যত বেশি বাড়িয়ে প্র্যাকটিস করবেন আপনার জন্যই ভালো, কারণ মেইন এক্সামে যাবেন তখন আপনার মনে হবে যে অডিও স্লো যাচ্ছে, আপনি ইজিলি ক্যাচ করতে পারবেন। তাই আমি সাজেস্ট করবো সবসময় প্র্যাকটিস পাশে একটু বাড়িয়ে প্র্যাকটিস করার জন্য। নর্মালি অনেকেরই দেখা যায় যে আপনার ক্যাচ করতে পেরেছে আনসার, বাট স্পেলিং মিস্টেক হয়। আপনার যেই সব স্পেলিং মিস্টেক হয়, যেগুলো স্পেলিং মিস্টেকের জন্য ভুল হবে, ওগুলো নোট ডাউন করে রাখবেন। অ্যান্ড আপনার একটা বই পাওয়া যায়, আপনার 1200 ওয়ার্ডের একটা স্পেলিং বুক, ওই বইটা আপনি চাইলে পড়তে পারেন, বাট আমার মনে হয় না ওই এত 1200 ওয়ার্ড আপনার পড়ার দরকার অথবা মনে রাখার দরকার। আপনি যখন প্র্যাকটিস করবেন যেই জিনিসটা আপনার স্পেলিংয়ের জন্য ভুল গিয়েছে ওই স্পেলিংটা নোট ডাউন করে রাখবেন, অ্যান্ড ওই স্পেলিংটা শিখে ফেলবেন যেন দ্বিতীয়বার আর ভুল না হয়। এরপর দেখবো রিডিংয়ের সেম জিনিস লিসেনিংয়ে যেমন বলেছি, ক্যামব্রিজ 7টা ফার্স্টে প্র্যাকটিস করবেন সবটা, তারপর প্র্যাকটিস করবেন 8 থেকে 12 পর্যন্ত সেকশন ওয়াইজ। আবার আগের মতো সেকশন রিডিংয়ের সেকশন থাকে 3টা, তো আপনি আবার ওই আগের মতো করবেন। সেকশন 1 8 থেকে 12 পর্যন্ত সবগুলো, দেন হচ্ছে আপনার সেকশন 2, দেন 3, দেন 4, এভাবে করে সেম আবার আপনার অ্যারাউন্ড 13টার মতো কোয়েশ্চেন টাইপ থাকে আপনার রিডিংয়ে। ওই কোয়েশ্চেন টাইপগুলোর মতো আবার রেকর্ডগুলো রেখে দিবেন, দেন আপনি দেখবেন যে আপনার কোন জায়গায় কোন কোয়েশ্চেন টাইপে সব থেকে বেশি ভুল হচ্ছে, কোন জায়গায় আপনি সব থেকে বেশি ডিফিকাল্টিস ফেস করছেন। ওই সেম জিনিসগুলো আবার গুগল বা যে কোনো রিসোর্স থেকে আপনি খুঁজে বের, অনলাইনে পাওয়া যায়। আপনি যদি ফোনে বা ল্যাপটপে পড়তে আপনার অসুবিধা হয় রিডিং, তখন আপনি ওইগুলো চাইলে প্রিন্ট করেও নিতে পারবেন। নিয়ে আবার যেই কোয়েশ্চেন টাইপগুলো আপনার ভুল হচ্ছে বেশি, ওই টাইপের কোয়েশ্চেন আপনি বেশি বেশি সলভ করবেন, তাহলে আপনার ভুলগুলো শুধরে আসবে, অ্যান্ড আপনার জন্য পরে স্কোর ইমপ্রুভ করা অনেক বেশি ইজি হয়ে যাবে। দেন আপনি আবারও ওই লিসনিংয়ের মতোই প্র্যাকটিস শুরু করবেন 13 থেকে 19 পর্যন্ত, সেম অ্যাজ লাইক লিসনিং। আর একটা বিষয় হচ্ছে আপনার রিডিং লিসনিং বোথই আপনার একটা সেকশন থেকে একটা একটু হার্ড হয়। রিডিংয়ের ক্ষেত্রে একটু বেশি জিনিসটা দেখা যায়। সেকশন 1 থাকে এক লেভেলে, 2 থাকে আরও হার্ড, 3 থাকে আরও বেশি হার্ড। এই জন্য আপনি চেষ্টা করবেন সবসময় 1 and 2, যেহেতু কম্পারেটিভলি 3 এর তুলনায় একটু ইজি, মানে 3টা একটু বেশি হার্ড হয়ে থাকে, এই জন্য চেষ্টা করবেন একটা সেকশনে 13টা আপনার কোয়েশ্চেন থাকে, তো আপনি চেষ্টা করবেন একটা সেকশনে যেহেতু 13টা থাকে, আপনি চেষ্টা করবেন সবসময় আপনার সেকশন 1 and 2-এ অ্যাজ মাচ অ্যাজ পসিবল মার্কস নিয়ে আসা, যত বেশি পারেন। আপনি যদি সেকশন 1-এ 13 out of 13 পান তো অনেক বেশি ভালো, বিকজ আপনি 3 গেলে 3-তে অনেক বেশি হার্ড থাকে, অনেক বেশি কনফিউজিং থাকে, ভোকাবুলারিগুলো অনেক হার্ড থাকে, যেগুলো জন্য স্কোর 3-তে অনেক বেশি ফল করে। এই জন্য সবসময় বাসায় যখন প্র্যাকটিস করবেন তখনও চেষ্টা করবেন যেন আপনার সেকশন 1 and 2-এ অনেক ভালো একটা স্কোর চলে আসে। আপনার যদি একটা অ্যাভারেজ মার্ক দরকার হয় 6.5 ধরলাম, 6.5-এর জন্য এবং 7-এর জন্য আপনি যদি সেকশন 1 and 2-এর মধ্যে ম্যাক্সিমাম মার্ক নিয়ে আসতে পারেন, তাহলে আপনার 3-তে একটা মোটামুটি রেজাল্ট আসলেও আপনার ওভারঅল 7 or 6.5 রিডিংয়ে চলে আসবে। এই জন্য সবসময় চেষ্টা করবেন যেন আপনার 1 and সেকশন 2-এর মধ্যে ভুল নাই যায়। যেভাবে প্র্যাকটিস করতে বললাম এইভাবে প্র্যাকটিস করলে আপনি যেই জায়গায় ভুল করছেন ওই জিনিসগুলো আপনার রিকভার হয়ে যাবে, এবং ওই কোয়েশ্চেন টাইপগুলো আপনি ইজিলি বুঝে যাবেন এবং ক্যাচ করতে পারবেন জলদি, যেহেতু রিডিংয়ের টাইম অনেক কম থাকে কম্পারেটিভলি। অ্যান্ড লাস্ট বিষয়টা হচ্ছে আপনার ওয়ার্ড মিনিং। রিডিং প্র্যাকটিস করার সময় আপনি কন্টিনিউয়াসলি অনেক ওয়ার্ড পাবেন যেগুলো আপনি বুঝেন না,
বা যেগুলোর মিনিং আপনি জানেন না, তো চেষ্টা করবেন ওই জিনিসগুলো আন্ডারলাইন করে রাখতে অ্যান্ড প্র্যাকটিস শেষে ওইগুলো কোথাও নোট ডাউন করে ওয়ার্ডের মিনিংটা বের করে রেখে দিতে, সামটাইমস ওইগুলোর উপর চোখ বুলাইতে, তাহলে আপনার ওই জিনিসগুলো মাথায় থেকে যাবে। নেক্সট টাইম যখন এই টাইপের ওয়ার্ড আপনি চোখে পড়বে, আপনার তখন আর ভুল হবে না বা অর্থ বুঝতে সমস্যা হবে না। অ্যান্ড এখানে আরেকটা পজিটিভ দিক হচ্ছে, আপনি এই যে ওয়ার্ড মিনিংগুলো খুঁজে বের করছেন, যেহেতু এগুলো একটু আপার লেভেলের ভোকাবুলারি, এই জন্যই আপনি পারছেন না, এই ভোকাবুলারিগুলো আপনি পরে আপনার রাইটিংয়ে ইউজ করতে পারবেন, যেটা আপনার রাইটিংয়ের স্কোর ইমপ্রুভ করতে অনেক বেশি হেল্প করবে। সো রিডিং এই পর্যন্তই। এরপর আমরা দেখব স্পিকিংয়ে অনেক বেশি প্রবলেম যেটা হয়, মানুষ ভাবে যে জলদি ফাস্ট যদি কথা বলেন তাহলে হয়তো বা আপনার স্কোর বেশি আসবে, যেহেতু আপনি জলদি কথা বলতেছেন, আপনার ফ্লুয়েন্সি বেশি। আসলে ফ্লুয়েন্সি আর ফাস্ট কথা বলা দুই জিনিস। আপনি ধীরে ধীরে কথা বলেন বাট মিউট হয়ে যায় না। ধীরে ধীরে কথা বললে কথার একটা সিকোয়েন্স থাকে। নর্মালি আপনি চিন্তা করেন, আপনি নেটিভ স্পিকার, ধরেন আমরা বাঙালি, আমরা যদি অনেক বেশি একটা টপিক হঠাৎ করে এক্সাম হলে হঠাৎ করে এমন একটা প্রেশারের মধ্যে একটা কোয়েশ্চেন করলো, বাংলায় কথা বলতে গেলে আমরা আটকিয়ে যাওয়া স্বাভাবিক, কারণ আমাদের তো একটা আইডিয়া জেনারেট করতে হবে। এখানে তো জাস্ট কথা বলা না, কথা বলার সাথে সাথে আইডিয়া জেনারেট করে যেতে হবে। এই জন্য চেষ্টা করবেন আপনার নর্মালি যেই কথা বলার গতি, এটার থেকে একটু স্লোলি কথা বলা। এটাতে তো আপনাকে আর মিউট হয়ে যাচ্ছেন না, আপনি তো আটকিয়ে যাচ্ছেন না, এতে আপনার গ্রামার মিস্টেক অনেক কমে আসবে। এই জন্য যখন প্র্যাকটিস করবেন চেষ্টা করবেন স্লোলি কথা বলতে, বাট আপনার ফ্লুয়েন্সি যেন না আটকায়, আপনার একটা সেকেন্ডের জন্য গ্যাপ না যায়, আস্তে আস্তে আপনি কথা বলে যাবেন। যেই জায়গায় যেই কথাটা আপনি ফর এক্সাম্পল 40 সেকেন্ডে শেষ করতেন, ওইটা আপনি 60 সেকেন্ডে শেষ করবেন। এর জন্য আপনার এটা আরও পজিটিভ দিক নিয়ে আসবে, আপনার কথাটা আপনার এক্সামিনার বুঝতেও পারবে, কথাগুলো ক্লিয়ার থাকবে যখন আপনি স্লোলি বুঝিয়ে কথা বলবেন। অ্যান্ড আরেকটা বিষয়, আপনি স্পিকিং প্র্যাকটিস করার সময় একা কথা বলবেন, আয়নার সামনে করতে পারেন। এটা রাস্তায় হেঁটে যাচ্ছেন, একটা রিক্সা চোখে পড়লো, এইটা দিয়ে কয়েকটা ওয়ার্ড বানিয়ে নিতে পারেন। এরকম চোখের সামনে যা পড়লো এগুলো নিয়ে কিছু ওয়ার্ড বানিয়ে নেবেন, তাহলে আপনার অনেক বেশি আইডিয়া জেনারেট করার ক্যাপাবিলিটি বেড়ে যাবে। অ্যান্ড একজন পার্টনারের সাথে তো অবভিয়াসলি প্র্যাকটিস করবেন। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে, আপনি ইউটিউবে অনেক ভিডিও পাবেন স্পিকিং এক্সামের যেই রকম হয় ওই টাইপের ভিডিও অনেক আছে ইউটিউবে। সামটাইমস ট্রাই করবেন ওই টাইপের ভিডিওগুলো দেখার জন্য, তাহলে আপনি খেয়াল করবেন তারা কীভাবে কথা বলে। অ্যান্ড ওরা ওই সকল টপিকের উপরই কথা বলে যেগুলো নর্মালি আপনার IELTS এক্সামে এসে থাকে। তো আপনি যখন ওদের কথাগুলো শুনবেন, আপনার ওই সব টপিক রিলেটেড কথা শুনতে আপনার আইডিয়া জেনারেটের লেভেল অনেক বেড়ে যাবে, যেটা অনেক বেশি ইউজফুল। আইডিয়া যত বেশি জেনারেট করতে পারবেন, আপনি তত বেশি কথা বলতে পারবেন মেইন এক্সামে। আপনি কিছু ইডিয়মস শিখবেন যেগুলো আপনার সব ধরনের কনভারসেশনে ফিক্স করা যায়। এই টাইপের কিছু ইডিয়মস আছে, আপনি গুগল করলে পেয়ে যাবেন, যেগুলো সব ধরনের কনভারসেশনে আপনার ফিট হয়। তো এইরকম কিছু ইডিয়ম শিখে চেষ্টা করবেন আপনি যখন প্র্যাকটিস করবেন ওই ইডিয়মসগুলো আপনার পার্টনারের সাথে ইউজ করার জন্য, তাহলে আপনি মেইন এক্সামে নর্মালি ওটা কথা সব সময় আপনার অটোমেটিক চলে আসবে। 1-2টা ইডিয়মস ইউজ করা ভালো। অ্যান্ড সবথেকে ইম্পর্টেন্ট বিষয় যেটা, আপনার তো একজন স্পিকিং পার্টনার থাকবে, আপনার স্পিকিং পার্টনার কি আপনার থেকে লোয়ার লেভেলের না আপার লেভেলের, এই জিনিসটা আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জায়গায় বলা যায় আপনি স্বার্থপর হইতে হবে। আপনি সবসময় চেষ্টা করবেন আপনার স্পিকিং পার্টনার যেন আপনার থেকে আপার লেভেলের হয়, কারণ সে যদি আপনার থেকে লোয়ার লেভেলের হয় অ্যান্ড সে যদি আপনার ভুলগুলো ক্যাচ করতে না পারে, তাহলে আপনি নিজে জীবনও জানবেন না আপনি অ্যাকচুয়ালি ভুল কোন জায়গায় করছেন। আপনি একজনের সাথে প্র্যাকটিস করছেন, সে জানেই না আপনি এই জায়গায় গ্রামার মিস্টেক করেছেন বা আপনার এই জায়গায় প্রনাউন্সিয়েশনের বড় ধরনের ভুল ছিল। আচ্ছা, আপনি তো ফ্লুয়েন্সিতে আছেন, আপনি তখন মাথা কাজ করবেন আপনি কোনটা ভুল করতেছেন। আর আপনি যখন তার সাথে প্র্যাকটিস করলেন, আপনি তো জানেন আপনি কোন জায়গায় ভুল করলেন। সে যদি আপনাকে এটা বলে দিতে না পারে, তাহলে আপনার কখনো এটা ইমপ্রুভও হবে না। তাই সবসময় চেষ্টা করবেন আপনার পার্টনার এমন কাউকে চুজ করার জন্য যে আপনার ভুল ধরতে পারবে। অ্যান্ড আমরা সবাই জানি যে স্পিকিংয়ের সেকশন থাকে তিনটা টাইপের। ফার্স্টে আপনার নর্মালি ছোট কিছু কোয়েশ্চেন করবে, তারপর সেকেন্ড সেকশনে যে কোনো একটা টপিক দিবে যেটা নিয়ে আপনার 2 মিনিট কথা বলতে হবে। তো আমি বলবো যে আপনি যখন বাসায় প্র্যাকটিস করবেন
সবসময় চেষ্টা করবেন 2 মিনিটের উপরে কথা বলতে। ইভেন আপনার যদি কোনো পার্টনারের সাথে প্র্যাকটিস করেন তখন তাকে বলেই দিবেন যেন আপনাকে যেন 2 মিনিট হয়ে গেলে না আটকায়, আপনার অ্যাটলিস্ট 2.5 মিনিট অথবা 3 মিনিট অনেক হয়ে যায়, বাট 2.5 মিনিট অ্যাটলিস্ট কথা বলার সুযোগ দিতে এবং 2.5 মিনিট হওয়ার পর আপনাকে স্টপ করতে। বিকজ আপনি যদি বাসায় সবসময় 2 মিনিট প্র্যাকটিস করেন, মেইন এক্সামে আপনি মিউট হয়ে যেতে পারেন 2 মিনিটের আগে, তো এটা ইফেক্ট ফেলে। তাই সবসময় চেষ্টা করবেন বাসায় 2 মিনিটের উপরে কথা বলতে, তাহলে মেইন এক্সামে 2 মিনিট কথা বললে আপনার গায়ে লাগবে না, মনে হবে যে অনেক কম কথা বলেছেন। স্পিকিং এতটুকুই ছিল। দেন হচ্ছে আপনার রাইটিং হচ্ছে এমন একটা পার্ট যেটা আপনার 90% স্টুডেন্টই মনে হয় প্র্যাকটিস করে না। এটা তারা মনেই থাকে না যে রাইটিং একটা মডিউল থাকে, এটাও প্র্যাকটিস করতে হবে। এর জন্য সবচেয়ে সুন্দর একটা ওয়ে হচ্ছে ফার্স্ট মনে হয়, যেহেতু সেলফ প্রিপারেশন দিয়ে বললাম, তো সেলফ প্রিপারেশনের মানে কি আপনার কী লিখছেন কেউ দেখছেন, আপনার মনে হবে যে কী লিখবো, আমার খাতা কী দেখবে, আর নিজের খাতা তো নিজে আপনি মার্কিং করতে পারবেন না। এই জন্য একটা কাজ করতে পারেন, রাইটিংয়ের অনেক বই আছে, ওই বইগুলো আপনি বই থেকে রাইটিংয়ের যে পার্টগুলো থাকে, রাইটিংয়ের সাধারণত 2টা পার্ট থাকে, আপনি জাস্ট বই থেকে দেখে জাস্ট আপনি নিজে কপি পেস্ট করবেন, দেখে লিখবেন। দেখে লিখার সময় অবভিয়াসলি আপনি চোখ পড়বেন, ওইখানে আপনার চোখ পড়বে, কীভাবে শুরু করে কীভাবে শেষ করে এটাও আপনার চোখে পড়ছে। এইভাবে করতে আপনি যখন আপনার দেখবেন 1 মাস এভাবে জাস্ট দেখে লিখছেন, আপনার কোনো আপনার ব্রেন ইউজ করছেন না, জাস্ট দেখে কপি পেস্ট করছেন, এতেই আপনার অনেক বেশি ইমপ্রুভ হয়ে যাবে। আপনি বুঝে যাচ্ছেন কোন কোয়েশ্চেন টাইপ কীভাবে লিখতে হয়, কীভাবে শুরু করতে হয়, কীভাবে শেষ করতে হয়। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস, IELTS এর মধ্যে রাইটিং পার্টের জন্য আপনাকে যেই খাতাটা দেওয়া হবে আনসার লেখার জন্য, মার্জিন করা একটা পেপার থাকে, ওইটা আপনি গুগলে সার্চ করলে সুন্দর মতো পেয়ে যাবেন। তো আপনি চেষ্টা করবেন যে ওই পেজটা আপনার ডাউনলোড করে প্রিন্ট করে কিছু ফটোকপি করে নেওয়া। কাজ অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়, আপনার IELTS এর রাইটিংয়ের মধ্যে ওয়ার্ড কাউন্ট করা হয়, তাহলে অনেকজনের লেখা বড় ছোট। এখন আপনি যদি নর্মালি বাসায় যে কোনো খাতায় প্র্যাকটিস করছেন, ওইটা মার্জিন আর আপনার বাসার খাতার মার্জিন তো মিলবে না। এই জন্য আপনি যদি প্রিন্ট করে বাসায় রাইটিংটা প্র্যাকটিস করেন, তাহলে আপনার ওয়ার্ডগুলো কাউন্ট করতে পারবেন। আপনি বাসায় ওয়ার্ড কাউন্ট করে দেখতে পাচ্ছেন যে আপনি অ্যাকচুয়ালি পেজের কোন জায়গা পর্যন্ত গেলে আপনার কতগুলো ওয়ার্ড হচ্ছে। তাহলে মেইন এক্সামে আপনার আর ওয়ার্ড কাউন্ট করতে হবে না, আপনি নর্মালি লিখলেই বুঝে ফেলবেন। যেহেতু আপনি এই পেজটাতে লিখে আপনি দেখলেই বুঝবেন যে আমার অলরেডি হয়ে গিয়েছে এনাফ। এটা আপনার অনেকটা সময় বাঁচাবে এবং চিন্তাও বাঁচাবে। মেইন এক্সাম দিয়ে আসলে বাসায় মনে হয় যে আমি কি এনাফ ওয়ার্ড লিখেছিলাম, আমার তো মনে নাই, নাকি কম হয়ে গেলে 1-2টা। এই জন্য বাসায় ওই জায়গায় প্র্যাকটিস করলে, ওই পেজটাতে প্র্যাকটিস করলে মেইন এক্সামে কতটুকু লিখেছেন, আপনার বাসায় যতটুকু লিখলে 100, 150, 200 ওয়ার্ড হয়তো, আপনি নর্মালি এর থেকে একটু বেশি লিখবেন, তাহলে আপনি একদম সেফ জোনে চলে গিয়েছেন। অ্যান্ড গ্রামার ইজ ইম্পর্টেন্ট হিয়ার। আপনার রাইটিং পার্টে গ্রামার ম্যাটার করে। রাইটিং পার্টে ছোটোখাটো গ্রামার মিস্টেকও অনেক বেশি চোখে পড়ে, যেমন লিসেনিংয়ের ক্ষেত্রে হালকা পাতলা হলেও ওইটা স্কিপ করা পসিবল, বাট রাইটিংয়ের ক্ষেত্রে এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এই জন্য রাইটিংয়ের ক্ষেত্রে গ্রামারের দিকে নজর দিবেন। রাইটিংয়ের জন্য যেই সকল গ্রামার প্রয়োজন অ্যাটলিস্ট ওইগুলো ভালো মতো শিখে নেবেন, সেই ভালো মতো রুলসগুলো জেনে নেবেন। অ্যান্ড কখনও রাইটিং পার্ট কিছু মেমোরাইজ করার ট্রাই করবেন না। আপনার অলওয়েজ মনে রাখতে হবে, যারা আপনার খাতা দেখবে তারা আপনার আমার থেকে অনেক বেশি স্মার্ট, এই জন্যই তারা আমাদের খাতা দেখে। তো আপনি যদি মেমোরাইজ করেন এরকম কিছু, অ্যান্ড অবভিয়াসলি মনে রাখবেন, আপনি যদি মেমোরাইজ করেন অবভিয়াসলি আপনি কোনো ইউটিউব চ্যানেল, গুগল, বই অথবা কোনো কোচিং সেন্টারের থেকে কিছু শিখে আপনি ওটা মেমোরাইজ করছেন। তো ওই কোচিং বা ইউটিউবে আপনি একা যাচ্ছেন না, আরও অনেকজন যাচ্ছে। আপনি যখন এটা মেমোরাইজ করে লিখবেন, ওরা তো দেখছে যে সেম জিনিসটা অনেকের খাতায় আছে, চোখে পড়ে যদি কখনো এরকম, তখন এমনি আপনার মার্কস চলে যাবে। তো কখনই মেমোরাইজ করার ট্রাই করবেন না। তারা খেয়াল করে, এগুলো দেখলেই বুঝে যায়, তারা বুঝে জিনিসটা যেটা মেমোরাইজ ছিল লেখাগুলো। তাই কখনো মেমোরাইজ করার চেষ্টা করবেন না। ওই যে বললাম দেখে লিখবেন, দেখে লিখলে একটা টাইমে দেখবেন যে আপনি অনেক বেশি আইডিয়া জেনারেট করতে পারছেন, তখন আপনি একটা বই লিখে ফেলতে পারবেন রাইটিংয়ের উপর। যদি ওইভাবে দেখে প্র্যাকটিস করেন, আপনার আইডিয়া জেনারেশনের নলেজ অনেক বেশি বেড়ে যাবে। অ্যান্ড রাইটিংয়ের যে কোয়েশ্চেন টাইপগুলো, ওইগুলো একটু কনফিউজিং, সবগুলোই একই রকম দেখতে, বাট এক না, স্লাইটলি ডিফারেন্ট হয় সব একটার থেকে। তাই যে কোয়েশ্চেন টাইপগুলো, এগুলো ভালো মতো ক্যাচ করে নেবেন, কোনটা কীভাবে, কোনটার সাথে কীভাবে খেলতে হয়, কোনটা কীভাবে আনসার করতে হয়, এই জিনিসগুলো ভালো মতো বুঝে নেবেন। না হলে দেখা যাবে কোয়েশ্চেনে চেয়েছে একটা, আপনি লিখেছেন আরেকটা। এখন আমরা লাস্ট
বুক লিস্টগুলো দেখে নিই। ক্যামব্রিজের 7 থেকে 19 পর্যন্ত যেভাবে বললাম প্র্যাকটিস করতে, এই বইগুলাই এনাফ। এইগুলাই অ্যাকচুয়ালি ম্যাটার করে, পরেরগুলো বাকিগুলো স্কোর ইমপ্রুভ করার জন্য। বাট ক্যামব্রিজের যে বইগুলো আছে এগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড ক্যামব্রিজ প্র্যাকটিস প্লাসের 3টা বই থাকে, এগুলো হচ্ছে আপনার 3টা বই, 1, 2, 3। এই বইগুলি আপনি প্র্যাকটিস করবেন একদম আপনার মেইন এক্সামের আগ মুহূর্তে, যখন আপনার প্রিপারেশন শেষ। ক্যামব্রিজের বই 1 থেকে 19 পর্যন্ত শেষ। তারপর প্র্যাকটিস প্লাস যে বইগুলো ওইগুলো অনেক বেশি হার্ড হয়ে থাকে। অ্যান্ড এই বইটা প্র্যাকটিস করবেন এই জন্য, আপনি যখন প্র্যাকটিস প্লাস প্র্যাকটিস করবেন তখন আপনার, যেহেতু আপনি একটা হার্ড জিনিসের সাথে প্র্যাকটিস করছেন, ওইগুলো আপনার কাছে অনেক বেশি ইজি মনে হবে এবং আপনার স্কোর অনেক বেশি ইমপ্রুভ হয়ে যাবে নর্মাল ক্যামব্রিজের প্র্যাকটিস বা আগের তুলনায়। আপনি যখন ক্যামব্রিজের প্র্যাকটিস প্লাসের 1 থেকে 3 শেষ করবেন, এটা শেষ করার পর আপনি আবার ওই যে 13 নাম্বারটা করেছিলেন আগে, ওই 13তে আবার আসবেন, এসে আবার একটা লিসনিং এবং একটা রিডিং দিবেন। তখন আপনি নিজেই খেয়াল করতে পারবেন যে আপনার স্কোর কতটা বুস্ট হয়েছে। অথবা আরেকটা জিনিস আপনি ট্রাই করতে পারেন, আপনি হয়তো বা চিন্তা করতে পারবেন যে আমি তো আগেই 13 প্র্যাকটিস করেছি, এই জন্য হয়তো বা এখন কিছু মাথায় আছে, এই জন্য হচ্ছে। তাহলে আপনি একটা কাজ করতে পারেন, 18 আর 19 নাম্বারের যে বইটা ওগুলো টাচ করবেন না, প্র্যাকটিস প্লাস শেষে যে 18-19 ধরবেন। তখন দেখবেন যে আপনার 17 পর্যন্ত যে করলেন ক্যামব্রিজ, এই জায়গা থেকে আপনার 18-19 স্কোর অনেক বেশি বুস্ট হয়েছে, অ্যাটলিস্ট 3-4টা করে বেড়ে যায়। তো দেন হচ্ছে আপনার 1200 ওয়ার্ডের যে স্পেলিং বুকটা, ওইটা আপনি চাইলে ফলো করতে পারেন যদি আপনার স্পেলিং মিস্টেক অনেক বেশি হয়। দেন হচ্ছে মাক্কার IELTS স্পিকিং, ওনার এই বইটা আপনি এটা কিছুদিন পরে পরে বের হয়, 3-4 মাস পর পর। আপনি যখন এক্সাম দিবেন তখন যেই লেটেস্ট বইটা থাকবে ওইটা প্র্যাকটিস করবেন। এইখানে মোটামুটি সব ধরনের স্পিকিংয়ের টপিক দেওয়া থাকে। আপনি যদি এই বইটা শেষ করতে পারেন প্রপারলি, তাহলে আপনার স্পিকিং কমন পড়বে 95% শিওর যে আপনার স্পিকিং কমন পড়বে, আপনি যদি জাস্ট এই বইটা শেষ করতে পারেন। বিকজ এই বইয়ের মধ্যে অনেক বেশি টপিক দেওয়া থাকে, সব ধরনের টপিক থাকে, তো এই বই সবটা শেষ করলে আপনার কমন পড়বেই। দেন হচ্ছে মাক্কার রাইটিং টাস্ক 1, সেম রাইটারই রাইটিং টাস্ক 1-এর একটা বই আছে, ওইখানে অনেক সুন্দর করে সিম্পলি সব কিছু বুঝানো এবং জিনিসগুলো প্র্যাকটিস করার জন্য অনেকগুলো এক্সাম্পল দেওয়া থাকে। আপনি এই বইটা ফলো করতে পারেন। অ্যান্ড যে দেখে দেখে লেখার কথা বললাম, এই বইটা থেকে দেখে দেখে লিখলেও আপনার অনেক বেশি ইমপ্রুভ হবে। দেন হচ্ছে ক্যামব্রিজ IELTS গাইড, একটা গাইড আছে ক্যামব্রিজের IELTS এর গাইড আছে, অফিসিয়াল গাইড তাদের। এই বইটা আপনি চাইলে দেখতে পারেন, এইখানে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া আছে, কোন কোয়েশ্চেন কীভাবে সলভ করতে হয়। এটা অপশনাল, এটা চাইলে করতে পারেন আপনি, এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে। বাট এটা করলে অনেক কিছু আপনি বুঝবেন ইজিলি, আপনার ঘাটাঘাটি কম করতে হবে অনলাইনে। আপনি এই বইটাতেই অনেক টিপস দেওয়া আছে কোন কোয়েশ্চেন কীভাবে সলভ করতে হয়। লাস্ট হচ্ছে আপনার রাইটিং গাইড একাডেমিক বাই রিচেল মিচেল অ্যান্ড রিচেল মিচেলের রাইটিং টাস্ক 2। রাইটিং গাইডটা যেটা অবভিয়াসলি এটা আপনি ফলো করবেন। আপনি যদি এটা কিনতে না পান, আপনি এটা অনলাইনে PDF কপি পর্যন্ত পাওয়া যায়, আপনি যে ডাউনলোড করে PDF পড়তে পারেন অথবা কিনে বই পড়তে পারেন। বাট এই বইটা আমি সাজেস্ট করব এই বইটা পড়লে আপনার রাইটিং অনেক ইজি হয়ে যাবে। এই গাইডে দেওয়া আছে আপনি কিভাবে কোন জায়গায় কোন কোয়েশ্চেন টাইপ কীভাবে আনসার করতে, এভরিথিং। অ্যান্ড রাইটিং টাস্ক 2 যেই একটা বই আছে, ওইখানে অনেক বেশি এক্সাম্পল দেওয়া আছে অনেকগুলো, এগুলো আপনি দেখে দেখে লিখতে পারেন, পড়তে পারেন। এতে আপনার নলেজ অনেক বেড়ে যাবে অ্যান্ড আপনার জন্য রাইটিংটা ইজি হয়ে যাবে। বই এই পর্যন্তই এনাফ। এর বেশি যদি আপনার কিছু পড়তে ইচ্ছা হয় আপনি পড়তে পারেন, বাট এইগুলো মোটামুটি এনাফ। থ্যাংক ইউ। আজকের ভিডিও এতটুকুই ছিল। একটা লাস্ট সাজেশন, আপনি যখন IELTS এর প্রিপারেশন শুরু করবেন, আপনার মোটিভেশন থাকুক আর না থাকুক, জোর করে হলেও প্র্যাকটিস করবেন। সিঙ্গেল ডেও মিস দিবেন না, একটা দিন মিস দিলে আপনার স্কোর অনেক বেশি ফল করবে। এটা আপনি যখন প্র্যাকটিস স্টার্ট করবেন তখনই বুঝতে পারবেন। স্পেশালি ইন লিসেনিং আপনি যদি লিসেনিং 2 দিন গ্যাপ দেন, আপনার স্কোর অনেকটা ফল করবে। এই জন্য আপনার মন ভালো নেই, তবু লিসেনিং দিয়ে ফেলবেন, একটা রিডিং দিয়ে ফেলবেন। রাইটিং আপনি স্কিপ করতে পারেন, স্পিকিং দিন স্কিপ করতে পারেন, বাট লিসেনিংটা স্পেশালি স্কিপ করবেনই না। এর জন্য আপনার স্কোর অনেক বেশি ফল করে। কোনো দিন গ্যাপ না দিয়ে প্রতিদিন প্র্যাকটিস করবেন। এই পর্যন্তই ছিল। থ্যাংক ইউ সো মাচ। If you have any question, feel free to ask. Thank you.